হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমাদের যে এসএলএসটি বায়োলজির কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে, যেটা তোমাদের ফর্ম ফিল আপ চলছিল। এসএলএসটির বায়োলজির প্রিপারেশন যারা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তারা কিন্তু প্রতিদিন আমাদের ক্লাসগুলি ফলো করতে পারো, এবং এই ক্লাসগুলির পিডিএফ সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হবে সেটা আমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সের মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পিডিএফগুলি পেয়ে যেতে পারো, এবং তোমার যে এসএলএসটির বায়োলজির প্রিপারেশন কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারে। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে যখনই আমাদের এসএলএসটির বায়োলজি ক্লাস আসবে তখনই যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, এবং তুমি ফ্রিতে যাতে সম্পূর্ণ পিডিএফগুলি পেতে পারো এবং এই ক্লাসগুলি যাতে সম্পূর্ণ তুমি দেখতে পারো। দেখো, পিডিএফ তো সবাই পায়, কোনো না কোনো জায়গা থেকে কালেকশন করে, কিন্তু মেইন হলো ক্লাসগুলি তোমাদের ভালো করে বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো স্কোর করতে হবে। শুধুমাত্র কিন্তু এমসিকিউ পরে পাস করা সম্ভব না, যার জন্য কিন্তু ডিটেলসে পড়তে হবে। তো চলো আমরা এসএলএসটি 9, 10, 11, 12-এর বায়োলজির প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি। প্রতিদিন চলছে আমাদের ক্লাস। আমি তোমাদের পূর্ণিমা ম্যাম, একদম বায়োলজি স্পেশালিস্ট, 7 ইয়ার এক্সপিরিয়েন্স। আমি কিন্তু প্রতিদিন ক্লাস দিয়ে যাচ্ছি তোমাদের বায়োলজির। তো চলো আজকে আমরা ডিসকাস করব সেল সাইকেল, যেটা না পড়লে নাই হবে, যার থেকে যে কোনো এক্সামে তুমি টেট বলো, প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, টি টেট বলো, সি টেট বলো, এবং এসএলএসটি পরীক্ষা বলো বা মাদ্রাসার পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষার মধ্যে বায়োলজি সাবজেক্ট থাকবে, সেইখানে কিন্তু কোষ চক্র থেকে বা সেল সাইকেল থেকে একটা প্রশ্ন প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে। আমি আবার বিভিন্ন এক্সামের যে প্রশ্নপত্র সেগুলিও কিন্তু ডিসকাস করে থাকবো। তো চলো আজকে শুরু করে দিই। ফার্স্ট আমাদের হলো সেল সাইকেল কি সেটা বুঝতে হবে। তার আগে বুঝতে হবে যে সেল কি। সেল হলো একটা মানুষের মধ্যে একটা মানুষের যে যা দিয়ে তৈরি পুরাটা ঘটন, সেই ঘটনটা কিন্তু একটা সেলই কিন্তু একটা মানুষকে তৈরি করে আছে। সাপোজ তুমি একটা বিল্ডিং তৈরি করবে বা তোমার একটা স্বপ্নের ঘর তৈরি করবে, সেখানে সবার আগে তোমার কি লাগবে? সবার আগে কিন্তু ইট লাগবে। প্রতিটা ইট একটার উপরে একটা স্থায়ীভাবে সুন্দরভাবে লাগিয়ে তারপর কিন্তু তোমার ঘরটা তৈরি হবে। এই যে এক একটা ইট দিয়ে তোমার ঘরটা তৈরি হচ্ছে, সেটাই হলো কিন্তু সেল, যেটা এক একটা সেল দিয়ে আমাদের মানব দেহের কিন্তু যে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ইটের সাথে এখানে কিন্তু আমাদের সেলের কম্পেয়ার করা হলো। তাহলে আমরা পড়ব আজকে সেল সাইকেল কি বা কোষ চক্র কি। কোষ চক্র হলো গিয়ে এমন একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কি হবে, যে কোষ তার কি জীবনকালের বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর ডিএনএ প্রতিলিপি করে ডিএনএর দ্বারা কিন্তু শেষে কি হবে, যে দুইটা নতুন কোষের তৈরি হবে, অর্থাৎ একটা মাতৃদেহ থেকে দুইটা কোষের তৈরি হবে। এটাই কিন্তু সেল সাইকেলের মাধ্যমে আমরা কি দেখতে পারবো, যে একটা মাতৃ সেল থেকে কিভাবে দুইটা অপত্য সেলের তৈরি হচ্ছে, সেটাই কিন্তু আমরা সেল সাইকেলের মাধ্যমে দেখব। পরীক্ষায় কখনো আসবে না সেল সাইকেল কি, ঠিক আছে, আসবে কি সেল সাইকেলের যে বিভিন্ন ধাপগুলি, সেই ধাপগুলি কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল একটু পিকচারটা তোমরা দেখে নাও। এই দেখো, সেল সাইকেলের পিকচারটা বোঝাই যাচ্ছে কি গিয়ে আছে। G1 আছে, S আছে, G2 আছে এবং M আছে। ঠিক আছে, শুরু হচ্ছে কোথা থেকে? G1 থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এই যে G1 থেকে শুরু হচ্ছে, ফার্স্ট হবে G1, তারপরে হবে S, তারপরে হবে G2, দেন কিন্তু M ফেজ। এই পুরাটা হলো M ফেজ, এই পুরাটা হলো M ফেজ। বাকি G1 থেকে G2 পর্যন্ত হলো ইন্টারফেজ দশা। এই দেখো এখানে লেখা আছে ইন্টারফেজ দশা। তাহলে আমরা কি বুঝলাম, যে G1 থেকে G2 পর্যন্ত হলো ইন্টারফেজ দশা, আর বাকিটা হলো M দশা। ঠিক আছে, G1 থেকে S যাবে, S থেকে G2 যাবে, তারপর যে আমাদের M ফেজে যাবে। M ফেজে কি হবে? M ফেজে আবার 4টা দশা হবে, একটা হলো গিয়ে 5টা দশা হবে, একটা হলো
যে তোমাদের প্রোফেজ, তারপর হবে মেটাফেজ, তারপর হবে অ্যানাফেজ, তারপরে হবে টেলোফেজ এবং লাস্ট যে সাইটোকাইনেসিস, সেই সাইটোকাইনেসিস পদ্ধতিতে কিন্তু দুইটা অপত্য কোষের তৈরি হবে। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, আগে পিকচারটা একটু ভালো করে দেখে নাও। তাছাড়া একটা অ্যাশটা দেখো আছে G0, নিচে দেখো একটা G0 দেওয়া আছে, ঠিক আছে। এই G0 দশা কি সেটাও আমরা পড়ব। তাহলে পিকচারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা তোমরা SLST প্রিপারেশন নিচ্ছ বায়োলজি, তারা জানি যে কেউ BSc পাস, কেউ MSc পাস, ঠিক আছে। তো তাদের কিন্তু এইটা জানাই উচিত বা জানা আছে অলরেডি। যারা তোমরা BSc করে আছো, MSc করে আছো, তাদের কিন্তু এই বায়োলজির কোর্স চক্র বা সেল সাইকেল কোনো সেই কোনো কিছু না, একদমই ইজি ব্যাপার। তো তারপরেও এটা নিয়ে আমরা একটু ডিসকাস করে দিচ্ছি। তো চলো, মানে রিকল করা, আমাদের ক্লাসগুলি হলো জাস্ট রিকল করা। কারণ BSc যারা করে আছে, MSc যারা করে আছে, তাদেরকে নতুন করে আর কি শেখাবো না, তারা সবাই জানে যে বায়োলজির এই ব্যাপারগুলি, শুধু রিকল করে দেওয়া, ঠিক আছে। দেন দেখো আমরা ফার্স্ট পড়ব কোষ চক্রের ধাপগুলি, ঠিক আছে। ফার্স্ট ধাপ আমাদের কি বলেছি, ইন্টারফেজ, যেটা G1 থেকে শুরু করে G2 পর্যন্ত যাবে, ঠিক আছে, ইন্টারফেজ দশা। এই দেখো ইন্টারফেজ দশা কিন্তু সব থেকে বেশি সময় ধরে চলে এবং এই ধাপটা কিন্তু মানে ইন্টারফেজ দশাটা কিন্তু তিনটা ধাপে হয়ে থাকে। আমি বলেছিলাম G1, S এবং G2, এই তিনটা দশায় কিন্তু হয়ে থাকবে কি আমাদের ইন্টারফেজ দশা। G1 আমরা দেখব যে G1-এ কী হয়। G1-এ মেইনলি আমাদের হবে যে সেন্ট্রোজোম থাকে, সেই সেন্ট্রোজোমটা কিন্তু ধীরে ধীরে মিডল থেকে, সেন্ট্রোজোম তো মিডল থাকে নাকি, সেন্ট্রোজোম ধীরে ধীরে কিন্তু মেরুর দিকে চলে যাবে, ঠিক আছে। আর কি হবে, সেন্ট্রোজোমে কিন্তু এটিপি তৈরি হবে। এছাড়া কি হবে, এছাড়া কিন্তু এটিপি তৈরি হবে। আর যে ক্রোমাটিন তন্তু আমরা কি পড়েছিলাম, ক্রোমাটিন তন্তু পরবর্তী সময়ে গিয়ে ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমাটিন তন্তুগুলি কিন্তু ধীরে ধীরে ক্রোমোজোমে পরিণত হতে থাকবে। কোন দশায়, G1 দশায়। ভালো করে বৈশিষ্ট্যগুলি দেখে নাও, এগুলিই কিন্তু পরীক্ষার মধ্যে আসে। আর তাছাড়া কি হয়, G1-এর মধ্যে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। আর যে নিউক্লিয় পর্দা থাকে, গলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলার থাকে, সেগুলি কিন্তু বেসিক্যালি পরিণত হতে শুরু করে। বেসিক্যাল মানে ছোট ছোট এই যে ছোট ছোট বলে পরিণত হতে থাকে, ঠিক আছে। নিউক্লিয় পর্দা, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলার, এগুলি ছোট ছোট বলে পরিণত হতে শুরু করে। তাহলে G1 দশায় আমরা কি দেখলাম, যে সেন্ট্রোজোমটা কোথায় চলে যাচ্ছে, মেরুর দিকে চলে যাচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। আর যে ক্রোমাটিন তন্তুগুলি আছে, সেই ক্রোমাটিন তন্তু কি ক্রোমোজোমে পরিণত হচ্ছে। তাছাড়া নিউক্লিয় পর্দা, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলার, এগুলি কিসে পরিণত হচ্ছে, এগুলি কিন্তু ছোট ছোট বলে পরিণত হচ্ছে, মানে বেসিক্যালি পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যে G1 দশায় কি হচ্ছে। তারপর আমরা দেখব G2 দশা, তারপর দেখব আমরা S দশা, S ফেজ বা সিনথেটিক ফেজ। এই S ফেজের মধ্যে শুধু একটাই হবে, সেটা হলো ডিএনএর প্রতিলিপিকরণ, মানে ডিএনএর রেপ্লিকেশন শুরু হয়ে যাবে। কোথায়, S ফেজে। এটা কিন্তু প্রতিবার পরীক্ষায় এসে থাকে, কোন দশার মধ্যে ডিএনএর প্রতিলিপিকরণ বা যে রেপ্লিকেশন প্রক্রিয়া হয়, এটা কিন্তু S ফেজের মধ্যে। তারপর হলো G2 ফেজ। G2 ফেজের মধ্যে কি হয়, ক্রোমোজোমের চলন কিন্তু শেষ হয়ে যাবে, সেন্ট্রোজোমের চলন কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ সেন্ট্রোজোম যেটা মেরুর দিকে চলছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে, এখানে সমাপ্তি করবে। এটিপি এবং যে প্রোটিন তৈরি হওয়ার ছিল সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারপর হলো যে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে বেসিক্যালে হচ্ছিল, সেই বেসিক্যালও কিন্তু পরিণত হয়ে গেছে। তাহলে G1, S এবং G2 দশার মধ্যে আমরা কি দেখলাম, যে একটা কোষ বিভাজন হওয়ার আগের যে প্রসেসগুলি, সেইগুলি কিন্তু হতে শুরু করে কি ইন্টারফেজ দশার মধ্যে কমপ্লিট করে নেয়। যে একটা সেল সাইকেল, একটা মানে কোষ বিভাজন শুরু হওয়ার আগের ধাপগুলি ইন্টারফেজ দশার মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেটা G1, S এবং G2-র মধ্যে। G1-এ আমরা কি দেখলাম, যে সেন্ট্রোজোম মেরুর দিকে যেতে শুরু করে, তারপর প্রোটিন কি হয়, উৎপন্ন হতে শুরু করে, এটিপি উৎপন্ন হতে শুরু করে। তারপর আমরা কি দেখলাম, যে ক্রোমাটিন তন্তুগুলি ক্রোমোজোমে পরিণত হতে শুরু করে। তাছাড়া আমরা আর কি দেখলাম, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলার, নিউক্লিয় পর্দা, এগুলি কিসে পরিণত করে, ছোট ছোট বেসিক্যালি পরিণত হতে থাকে। এবং S ফেজে আমরা কি দেখলাম, S দশার মধ্যে আমরা দেখলাম যে ডিএনএর যে রেপ্লিকেশন সেটা শুরু হয়ে যায়। এবং আমরা G2-তে কি দেখলাম, যে যারা শুরু হচ্ছিল, যেমন
সেন্ট্রোজোম ধীরে ধীরে মেরুর দিকে যাচ্ছিল, সেটা কমপ্লিট হয়ে যায়। এটিপি উৎপন্ন হচ্ছে, সেটাও কমপ্লিট হয়ে যায়। প্রোটিন উৎপন্ন হচ্ছিল, সেটাও কমপ্লিট হয়ে যায়। তাছাড়া যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা যেগুলি ভেসিকেলে পরিণত হচ্ছিল, সেগুলি কিন্তু সম্পূর্ণ ভেসিকেলে পরিণত হয়ে যায়। তাহলে আমরা ইন্টারফেস দশায় দেখে নিলাম যেটা কোষ বিভাজনে আগের ধাপে সম্পূর্ণ হয়, এবং এই ইন্টারফেস দশা কিন্তু সবথেকে বেশি পরিমাণে বেশি সময় লাগিয়ে চলতে থাকে। এবার আমরা পড়ব যে মাইটোটিক ফেজ বা মাইটোসিস ফেজ বা হলো এম ফেজ। ঠিক আছে, মাইটোসিস ফেজ বা হলো এম ফেজ। এই এম ফেজ কিন্তু 4টা দশায় সম্পূর্ণ হবে। একটা হবে প্রোফেজ, একটা হবে মেটাফেজ, একটা হবে অ্যানাফেজ এবং একটা হবে কিন্তু টেলোফেজ দশা। ঠিক আছে, প্রোফেজ দশা যেটার মধ্যে ক্রোমোজোমগুলি দেখা যাবে, ক্রোমোজোম তো উৎপন্ন হয়ে গেছে, এবার ক্রোমোজোম দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার মেটাফেজে কি ক্রোমোজোমগুলি মিডলে চলে আসবে। ঠিক আছে, এবার অ্যানাফেজ কি হবে, যে ক্রোমোজোমগুলি ছিল একটা 2 দিকে চলে যাবে, একটা উপরের দিকে চলে যাবে এবং একটা নিচের দিকে চলে যাবে। এবং টেলোফেজ দশায় কিন্তু কী হবে, যে নিউক্লিয়ার ঝিল্লি পুনরায় ঘটিত হবে, যে নিউক্লিয়ার ঝিল্লি পুনরায় কিন্তু ঘটিত হবে, যেটা প্রোফেজের মধ্যে ধীরে ধীরে ছোট ভেসিকেলে পরিণত হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে আবার উৎপন্ন হতে শুরু করবে। ঠিক আছে, এবং লাস্ট যে সাইটোকাইনেসিস, সেই সাইটোকাইনেসিসের মধ্যে গিয়ে কি হবে, যে সাইটোপ্লাজম বিভাজিত হবে এবং 2টা নতুন কিন্তু কোষে তৈরি হবে। যে সাইটোপ্লাজমটা ছিল, সেই সাইটোপ্লাজম কিন্তু বিভাজিত হয়ে 2টা নতুন অপত্য কোষে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে শর্টকাটে বলে দিচ্ছি, কিন্তু এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরে চলে এবং অনেক কিছু প্রসেস আছে যেটা আমরা সেল ডিভিশনের মধ্যে পড়ব। কিন্তু আজকের ক্লাস আমাদের সেল ডিভিশন নয়, আজকের ক্লাস হলো আমাদের সেল সাইকেল। যেদিন আমরা সেল ডিভিশন পড়ব সেদিন কিন্তু সেল ডিভিশন আমরা পুরোটা আলোচনা করব, কিভাবে প্রোফেজ হয়, কিভাবে মেটাফেজ হয়, কিভাবে অ্যানাফেজ হয়, কিভাবে টেলোফেজ হয় এবং লাস্ট কিভাবে সাইটোকাইনেসিসে গিয়ে 2টা অপত্য কোষে পরিণত হয়, সেটা কিন্তু আমরা সেল ডিভিশনে বলবো। আজকে আমরা পড়ছি যে সেল সাইকেল, তো সেল সাইকেলে কিন্তু এটা আলোচনা করা হয় না। তো তারপর আমরা পরবর্তী দেখব, আমাদের একটা ছিল G0 দশা, যেটা আমরা পিকচারে দেখেছিলাম। সেই G0 দশাটা আমরা একবার দেখে নেব। সেই G0 দশার মধ্যে কি ছিল, এটা হলো গিয়ে বিশ্রামগত অবস্থা। ঠিক আছে, G0 সেখানে কি হবে, সে যে কিছু মনে করো তার কোনো কিছু ক্ষতি হয়েছে বা কোনো কিছু উৎপন্ন হয়নি, সে কি করবে, একটা রেস্ট ফেজে চলে যাবে। সেই দেখো এখানে বলা হয়েছে এমন একটা পর্যায়ে যেখানে স্থায়ীভাবে সে বিরত থাকবে। ঠিক আছে, কোষচক্রে সে প্রবেশ করবে না বা কোনো ডিএনএ প্রতিলিপন করবে না বা কোনো নতুন কোষ তৈরি করবে না, অর্থাৎ সে একটা বিশ্রামকালীন অবস্থায় চলে যাবে। ঠিক আছে, এবার জি ফেজের বৈশিষ্ট্য কি, কোষটা বেঁচে থাকবে, এমন না যে কোষটা মৃত হয়ে যাবে, কোষটা কিন্তু বেঁচে থাকবে, কিন্তু সে বিভাজন হবে না। এবং কি সে G1 ফেজ থেকে কিন্তু G0-তে প্রবেশ করবে। যখন দেখা যাচ্ছে সে ঠিকভাবে এটিপি উৎপন্ন করতে পারছে না, প্রোটিন তার ঠিকভাবে উৎপন্ন হচ্ছে না, তারপর বেসিক্যালি পরিণত করতে পারছে না, তারপর সেন্ট্রোমিয়ার মেরুর দিকে যেতে পারছে না, তখন সে কিন্তু রেস্ট ফেজে চলে যাবে। অর্থাৎ G1 ফেজ থেকে কিন্তু সে রেস্ট ফেজে চলে যাবে, অর্থাৎ G0-তে চলে যাবে। এবং একটা এক্সাম্পল আছে যেটা প্রতিবার পরীক্ষায় আসে, যে অনেক কোষ স্থায়ীভাবে G0 ফেজে থাকে, যেমন স্নায়ু কোষ কিন্তু কোনোদিন বিভাজিত হয় না, এটা সবসময় G0 দশায় থাকে। আমাদের দেহে কিন্তু স্নায়ু কোষ যেটা থাকে সেটা কিন্তু কোনোদিনও বিভাজিত হয় না, সেটা সবসময় রেস্ট অবস্থায় থাকে, যেটা G0 দশার মধ্যে থাকে। এবং G0 দশার মধ্যে গিয়ে আবার কোষ চক্রে প্রবেশ করে, এমন কিন্তু আমাদের লিভার সেল। ঠিক আছে, লিভার সেল কিন্তু আমাদের যে লিভার সেল, সেই লিভার সেল কিন্তু একবার G1 ফেজ থেকে G0-তে চলে যায় এবং পরবর্তী সময়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার কিন্তু কোষ চক্রে প্রবেশ করে। এই 2টা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই এই 2টা কোশ্চেন জানো না বা জানলেও ভুল করো, তো এই 2টা কোশ্চেন কিন্তু লিখে রাখবে খাতার কোনো জায়গায়। আর আমি যখনই ভিডিও ছাড়বো বা যখনই ক্লাস দিয়ে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কারণ অনেক কিছু আমি পিডিএফে দেই না, যেটা মুখে বলে দেই, তো সেইটা কিন্তু তোমরা লিখে নেবে। দেখো মুখে বলার জিনিসও যতটা ইম্পর্টেন্ট, অনেক কিছু আমরা পিডিএফে তুলতে পারি না, কারণ আমাদের প্রতিদিন ক্লাস ছাড়তে হয়, তো এতটা আমাদের কাছে সময় হয় না যে পিডিএফের মধ্যে A to Z সব কিছু বসানোর জন্য। তো অনেক কিছু আমাদের মাথায় থাকে, মুখে থাকে, কিন্তু আমরা টাইপ করতে পারি না, তো সেই জন্য কিন্তু আমরা মুখে বলে দিই। তো যেই আমাদের ক্লাসগুলি দেখে থাকো তারা কিন্তু খাতা কলমে লিখে নেবে যা মুখে বলছি, কারণ মুখে অনেক কিছু এক্সট্রা জিনিস বলা হয়। পরবর্তী আমরা দেখব
এই দেখো আমরা পিকচারটা দেখছি প্রথম ইন্টারফেস দশায়। দেখো ইন্টারফেস দশায় আমরা কি বলেছি মিলিয়ে দেখো। এই দেখো প্রফেস দশার মধ্যে কি হচ্ছে, মেরুর দিকে চলে গেছে। এই দেখো ক্রোমোজোমগুলি কি বলেছি, মিডলে ক্রোমোজোমগুলি দেখা যায় বলেছি প্রফেস দশার মধ্যে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো এবার কি বলেছিলাম, মেটাফেজ দশায় ক্রোমোজোম একদম মিডলে চলে এসেছে। দেখো ক্রোমোজোম কিন্তু সম্পূর্ণ মিডলে চলে এসেছে। তারপর কি বলেছিলাম, যে ক্রোমোজোম দুই দিকে চলে গেছে, এই যে দেখো দুই দিকে চলে গেছে ক্রোমোজোম। দেন দেখো টেলোফেজে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এই যে দেখো এদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে, দুইটা অপত্য কোষ কিন্তু প্রায় সৃষ্টি হতে শুরু করেছে এবং সাইটোপ্লাজমগুলিও বিভাজিত হতে শুরু করেছে। পরবর্তী কিন্তু একদম দুইটা কোষে পরিণত হয়ে গেছে, দুইটা কোষে কিন্তু একদমই পরিণত হয়ে গেছে। ঠিক আছে, দুইটা সম্পূর্ণ সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু সেল ডিভিশনে পড়ে, একদম সম্পূর্ণ আমি কিন্তু এ টু জেড তুলে ধরবো সেল ডিভিশনে। আজকে কিন্তু সেল সাইকেল চলছে। তাহলে আমরা সেল সাইকেলে কি দেখলাম, আমরা কিন্তু সেল সাইকেলে দেখলাম ইন্টারফেস দশা, যেখানে আমাদের হচ্ছে G1 দশা, S দশা, G2 দশা, তাছাড়া কি হচ্ছে G0 দশা। এরপর কি হচ্ছে এম ফেজ হচ্ছে। এম ফেজের মধ্যে কি দেখছি আমরা, প্রফেজ দেখছি, মেটাফেজ দেখছি, অ্যানাফেজ দেখছি এবং কি যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দেখছি। ঠিক আছে, এবং লাস্ট দেখছি যে সাইটোকাইনেসিস, যেটার মধ্যে কি হচ্ছে যে আমাদের সম্পূর্ণ অপত্য কোষে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সেল সাইকেল কিন্তু এখানেই কমপ্লিট। এবার কিন্তু আমি আলোচনা করব সেল সাইকেল থেকে বিভিন্ন ইয়ারে আসা প্রশ্ন, যেমন SLST পরীক্ষায় এসেছে, মাদ্রাজা পরীক্ষার মধ্যে এসেছে, টিটেট পরীক্ষার মধ্যে এসেছে, আসাম টেট পরীক্ষার মধ্যে এসেছে, ত্রিপুরা টেট পরীক্ষায় এসেছে, ইউপি পরীক্ষায় এসেছে, আন্দামানের পরীক্ষার মধ্যে এসেছে এবং বিভিন্ন যে আদার্স স্টেটগুলি, প্রতিটা স্টেটে পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলি থেকে নেওয়া কিছু প্রশ্ন। তাছাড়া আমাদের যে সিটেট পরীক্ষায় আছে, তাছাড়া আপার প্রাইমারি সব কিছু থেকে কিন্তু আমি বাছাই করে প্রশ্নগুলি নিয়েছি, যেগুলি প্রতিটা স্টেটের মধ্যে কিন্তু এসে থাকে। সেল সাইকেল থেকে এমন কোশ্চেন আমি নিয়েছি যেই কোশ্চেনগুলি ভেরি 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 ইম্পর্ট্যান্ট, যেগুলি তোমরা পড়লে হয়তো এই কোশ্চেনগুলি থেকেই তোমাদের সেল সাইকেল কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষায় চলে আসবে। এই যতগুলি কোশ্চেন দিচ্ছি আমি এখন MCQ আকারে, হয়তো এখান থেকেই তোমার পরীক্ষায় চলে আসবে। তো কোশ্চেনগুলি ভালো করে পড়ে নাও। আমি কিন্তু PDF সম্পূর্ণ ফ্রিতে দিয়ে যাচ্ছি, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। চলো এবার শুরু করি। ফার্স্ট বলা হচ্ছে কোষ চক্রের কোন ধাপে DNA অনুলিপি ঘটে। তাহলে এটা বলো তো কি হবে, এই কোশ্চেনগুলি না তোমরা মক টেস্ট আকারে দাও এবং দেখো তুমি কয়টা কোশ্চেন পারো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার বায়োলজিটা কতটা যে স্ট্রং আছে। কারণ যারাই তোমরা এখন দেখছো আমার ভিডিও, হয়তো তোমরা BSc পাস নয়, তোমরা MSc পাস, তো তোমরা এটা মক টেস্ট আকারে দাও, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কয়টা নাম্বার উঠেছে, কত নাম্বার উঠেছে। ঠিক আছে, আমি টোটাল 50টা কোশ্চেন দেবো, দেখোই না 50টা কোশ্চেন থেকে তুমি কতটা পেয়ে থাকো, তাহলেই তো বুঝতে পারবে যে তোমার কতটা পড়তে হবে। তো চলো, কোষ চক্রের কোন ধাপে DNA অনুলিপি ঘটে, এটা আমরা কিন্তু বলেছি যে S দশার মধ্যে DNA এর কিন্তু অনুলিপি চলে। পরবর্তী আমরা দেখব যে কোষ চক্র কিভাবে সঠিকভাবে হয়। আমরা প্রথম দেখেছি, প্রথম G1 হয়, তারপর S হয়, তারপর G2 হয়, তারপর কিন্তু M ফেজ হয়। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব M ফেজ। M ফেজে কোষ বিভাজনের কোন ধাপটি প্রথম। এম ফেজে কিন্তু প্রথম কি হয়, প্রফেজ দশা বলেছিলাম। তারপর কোন ধাপে ক্রোমোজোম মেটাফেজ প্লেটে অবস্থান করে, এটা কিন্তু মেটাফেজ দশায়। ঠিক আছে, মেটাফেজ প্লেটে অবস্থান করে, মেটাফেজ দশাই হবে। পরবর্তী কিন্তু সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস তখনই ঘটে যখন এম ফেজ শেষ হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী দেখো ইন্টারফেজে কোষ কি কাজ করে না। হ্যাঁ, কোষ কিন্তু বিভাজন হয়। ইন্টারফেসে কোষ কিন্তু কি কাজ করে না বলেছে, ইন্টারফেজে কিন্তু কোষ বিভাজন হয় না। কোষ বিভাজন কিন্তু মেটাফেজ দশার মধ্যে হয়। ঠিক আছে, G1 ফেজ ঘটে, কোষের বৃদ্ধির জন্য কিন্তু ঘটে থাকে।
এস ফেজের মূল কাজ কি? এস ফেজের মূল কাজ কি বা আমরা বলেছিলাম ডিএনএর দ্বিগুণকরণ মানে রেপ্লিকেশন পদ্ধতিতে আমরা কি জানি যে একতন্ত্রী ডিএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ পরিণত হয়। এগুলিও আমরা পড়বো যখন ডিএনএ পড়বো, ঠিক আছে, ডিটেলসে পড়বো, যখন যেটা ক্লাস হবে তখন সেটা আমরা করে থাকবো। এম ফেজের দুইটি অংশ কি? এম ফেজের দুইটা অংশ, একটা হলো সাইটোকাইনেসিস, একটা হলো কেরিওকাইনেসিস, ঠিক আছে, একটা সাইটোকাইনেসিস এবং একটা কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ থাকে এবং সাইটোকাইনেসিস যার মধ্যে হলো দুইটা অপত্য কোষের তৈরি হয়। তারপর মাইটোটিক স্পিন্ডেল গঠিত হয়, এটা কিন্তু মাইটোটিক স্পিন্ডেল গঠিত হয়। প্রোফেজে কিন্তু মাইটোটিক স্পিন্ডেল গঠিত হয়। যখন আমরা সেল ডিভিশন পড়ব তখন সম্পূর্ণ তুলে ধরব। নিচের কোনটি কেবলমাত্র মাইটোসিসে দেখা যায় না? মাইটোসিসে কিন্তু ক্রসিং ওভার দেখা যায় না। এগুলি আবার সেল ডিভিশনে কিন্তু একটু দেখে নাও, যেহেতু এখানে এসেছে। ক্রসিং ওভার কিন্তু মাইটোসিসে দেখা যায় না। সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষে কিভাবে ঘটে? সাইটোকাইনেসিস কিন্তু উদ্ভিদ কোষে সেল পেট গঠনের মাধ্যমে ঘটে। তারপর একটা দেখো অ্যাপোটোসিস। অ্যাপোটোসিস কি? এটা কিন্তু কোষের প্রাকৃতিক মৃত্যু। যখন একটা কোষের প্রাকৃতিকভাবে মৃত্যু ঘটে তখন তাকে কিন্তু অ্যাপোটোসিস বলা হয়। অ্যাপোপ্টোসিস, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসে থাকে। অ্যাপোপ্টোসিস এটা হলো কোষের প্রাকৃতিকভাবে কোনো যদি মৃত্যু হয়ে থাকে। তারপর হলো সেল সাইকেলের G2 ফেসে কি ঘটে? G2 ফেসে কিন্তু বিভাজনের প্রস্তুতি হয় সেল সাইকেলের। ক্রোমাটিনকে কনডেন্সড করে ক্রোমাটিড গঠিত হয় কি? প্রোফেজ দশার মধ্যে কিন্তু যে ক্রোমাটিড আমরা দেখি যে তৈরি হয়। তারপর সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার কিন্তু ক্রোমোজোমের মাঝে থাকে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝে থাকে। এর আগে আমরা ক্রোমোজোমের ক্লাস দিয়েছিলাম, যারা ওই ভিডিওটা দেখোনি ওইটা কিন্তু দেখে নেবে। এর আগে আমরা ক্রোমোজোম দিয়েছি, এর আগে কিন্তু আমরা লাইসোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, তারপরে সেল কি জানি দিয়েছিলাম, লাইসোজোম দিয়েছিলাম, মাইটোকন্ড্রিয়া দিয়েছিলাম, তারপর যে প্লাজমা দিয়েছিলাম, সেটা কিন্তু দেখে নেবে তোমরা একটু গিয়ে। এই ক্লাসগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রতিটা ক্লাসে কিন্তু আমি এমসিকিউ দিয়ে থাকি এবং এমসিকিউগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া এমসিকিউ। 17 নাম্বার দেখে G0 ফেজ বোঝায় কোষ বিভাজন না যাওয়া স্থিতিশীল দশা, অর্থাৎ যে দশার মধ্যে কোষ বিভাজন হয় না, যে জায়গার মধ্যে গিয়ে, যে দশার মধ্যে গিয়ে আমাদের যে ফেসের মধ্যে গিয়ে যে কোষ কি হয়, যেখানে গিয়ে রেস্টিং অবস্থায় থাকে, মানে যে বিশ্রামরত অবস্থার মধ্যে থাকে। মাইটোটিক ফেজ কোথায় শুরু হয়? এটা তো আমরা বলেছি G2 এর পরে তৈরি হয়। অণুবিভাজন সাধারণত দেখা যায়, অণুবিভাজন বুঝতেই পারছো ব্যাকটেরিয়াদের মধ্যে, ঠিক আছে না, ব্যাকটেরিয়াই কিন্তু অণুবিভাজন বা অ্যামাইটোসিস কিন্তু হয়ে থাকে। মাইটোসিস বিভাজনের শেষে দুইটি কোষ হয় কি? অভিন্ন এবং জেনেটিক কোষ হয়ে থাকে, ঠিক আছে, অভিন্ন হয়ে থাকে, কিন্তু অভিন্ন হয়ে থাকে এবং জেনেটিক কোষ হয়ে থাকে। আমরা পরবর্তী সময়ে কিন্তু মিওসিসও পড়বো। মায়োসিসে কিন্তু যে দুইটা থাকে, দুইটা থেকে দুইটা মানে সেম কোয়ালিটি নিয়ে কিন্তু অপত্যগুলি তৈরি হয়। মাইটোটিক সেল ডিভিশন কোথায় বেশি করে? এটা কিন্তু উদ্ভিদ মূলের মধ্যে কিন্তু সব থেকে বেশি মাইটোটিক সেল কিন্তু ঘটে থাকে। টেলোফেজে কি ঘটে? টেলোফেজে কিন্তু নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। টেলোফেজের মধ্যে যে নিউক্লিয়ার কিন্তু নতুন করে তৈরি হয়, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ কিন্তু তৈরি হয়। সেল সাইকেল কি প্রথম ব্যাখ্যা করেন? এটা কিন্তু আসে, সেল সাইকেল কে ব্যাখ্যা করে? পরবর্তী আমরা পড়ব কোন ধাপে কোষ প্রথমবারের মতো আরএনএ এবং প্রোটিন তৈরি করে? এটা কিন্তু G1 এ। পরবর্তী আমরা পড়ব G0 ফেজ কি বোঝায়? এটা কিন্তু যে বিভাজন না হয়ে স্থায়ীভাবে বিরত থাকে। পরবর্তী পর্ব G2 ফেজের প্রধান কাজ কি? বিভাজনের প্রস্তুতি নেওয়া, তাই না?
তারপর এম ফেজ কোথায় ঘটে, এস ফেজ কোথায়, কোন ঘটনা ঘটে? এস ফেজের মধ্যে কিন্তু যে ডিএনএর দ্বিগুণকরণ মানে রেপ্লিকেশন ঘটে, ঠিক আছে। কোন ধাপে কোষ মাইটোসিসের জন্য প্রস্তুতি হয়? এটা G2 এ কিন্তু, আর G2 এর দিকেই কিন্তু মাইটোসিসের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তারপরে এম ফেজে ঘটে কি ঘটে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তারপর নিচের কোনটি G0 ফেজের বৈশিষ্ট্য? কোষ বিভাজন কিন্তু করে না। কোন ধাপে ডিএনএর কন্টেন্ট দ্বিগুণ হয়? এটা তো আমরা বলেছিলাম এস দশায়। G1 থেকে এস ফেজে প্রবেশের আগে কোন চেক পয়েন্ট কাজ করে? এটা কিন্তু G1 চেক পয়েন্ট। প্রতিটা যে ফেজে কিন্তু একটা করে চেক পয়েন্ট থাকে, ঠিক আছে। সেই চেক পয়েন্টে চেক হয় যে তোমার সবগুলি উৎপন্ন হয়েছে কিনা, যেমন G1 এর মধ্যে প্রোটিন, তারপরে এটিপি তৈরি হয়েছে কিনা, বা দেখো মেরুর দিকে সেন্ট্রোজোম গেছে কিনা, সেগুলি কিন্তু চেক করে। এবং চেকের পরে যখন দেখা যায় যে সেই মানে সম্পূর্ণ না, তখন G0-তে চলে যায়, ঠিক আছে। তাহলে G1 থেকে যে এস ফেজ পর্যন্ত প্রবেশের আগে যে চেক পয়েন্টটা থাকে তাকে G1 চেক পয়েন্ট বলা হয়। পরবর্তী আমরা যাব মাইটোটিক ফেজ মূলত কবে শুরু হয়? মাইটোটিক ফেজ কিন্তু G2 ফেজের শেষে শুরু হয়। যেসব কোষ ভাগ হয় না, কোন কোষ ভাগ হয় না আমরা দেখেছি, তারা হলো কিন্তু স্নায়ুকোষ কোনোদিনও ভাগ হয় না, তারা কোথায় থাকে? G0 ফেজে থাকে। তারপর ইন্টারফেজ দশা বলতে কোন ফেজকে? G1, S এবং G2-কে কিন্তু বোঝানো হয়। কোন ধাপে সেন্ট্রিওলেস দ্বিগুণ হয়? এটা কিন্তু এস দশায়, ঠিক আছে। দ্বিগুণ বলতেই বোঝা যাচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন। তারপর নিচের কোনটি সেল সাইকেলের সবচেয়ে দীর্ঘ ফেজ? সেটা কিন্তু G1 সব থেকে বেশি দীর্ঘ ফেজ। ডিএনএ রেপ্লিকেশনের আগে কোষে প্রোটিন সংশ্লেষণ কোথায় ঘটে? এটা কিন্তু G1-এ, কারণ এস এর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, তাহলে এর আগে প্রোটিন সংশ্লেষণ হবে অবশ্যই G1-এর মধ্যে। পরবর্তী দেখো ইন্টারফেসে কত শতাংশ সময় নেই কোষচক্রে? ইন্টারফেস কিন্তু কোষচক্রের মধ্যে 90%-ই সময় নিয়ে নেই। এস ফেজের শেষে ডিএনএর পরিমাণ হয় দ্বিগুণ, কারণ একতন্ত্রী ডিএনএ থেকে দ্বিতন্ত্রী ডিএনএ কিন্তু পরিণত হয় যে এস ফেজের শেষে। G2 চেক পয়েন্টের কাজ কি? কোষ প্রবেশ করতে পারবে কিনা, মানে কোষটা যে কোষ সব কিছু তৈরি হয়েছে কিনা এবং সে এম ফেজে যেতে পারবে কিনা, এটা কিন্তু G2 চেক পয়েন্ট দেখে। তারপর ক্রোমাটিন থেকে ক্রোমোজোম গঠন ঘটে কোথায়? এম ফেজে কিন্তু যে ক্রোমাটিন যে তন্তু থাকে সেই তন্তু থেকে কিন্তু যে ক্রোমোজোম তৈরি হয় এটা কিন্তু এম ফেজে ঘটে থাকে, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে। সাইটোকাইনোসিস শুরু হয় কোন ফেজে? সাইটোকাইনোসিস কিন্তু টেলোফেজের মধ্যেই শুরু হয়ে যায়। G0 ফেজে থাকা কোষ সাধারণত কি থাকে? স্থায়ী বা দীর্ঘমেয়াদী বিশ্রামে থাকে, যেমন আমাদের স্নায়ু কোষ। তারপর এম ফেজের সময় কোন ধাপে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়? এটা কিন্তু এম ফেজের যে প্রোফেজ দশা, সেই প্রোফেজ দশার মধ্যে কিন্তু স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। তারপর G2 ফেজে কোনটি ঘটে থাকে? G2 ফেজের মধ্যে কিন্তু ডিএনএর প্রতিলিপি ঘটে থাকে। তারপর ডিএনএর অনুলিপি কোথায় হয় না? ডিএনএর অনুলিপি কিন্তু G1-এ হয় না, দেখো এসে তো হয়, ইন্টারফেস নিউক্লিয়ার দেওয়া আছে, তাহলে G1-এ কিন্তু কোনোভাবেই যে ডিএনএর অনুলিপি হয় না। তারপর প্রশ্ন, G0 ফেজ থেকে কোষ কখন G1 ফেজে ফিরতে পারে? G0 দশাতে যদি কোনো কোষ চলে যায় তাহলে কিন্তু সে আবার G1-এ ফিরতে পারবে, যেমন আমাদের লিভার কোষ কি হয় যে যখন G0-তে G1-এ ওর এটিপি বা প্রোটিন কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তখন সে রেস্টে চলে যায় এবং সেখান থেকে রেস্ট থেকে কিন্তু আবার G1-এ সে ফিরে আসবে। এরপর G1-এ এসে ওর যা যা তৈরি করা সেগুলি তৈরি করবে এবং কিন্তু G1 যে চেক পয়েন্ট থাকবে সেই G1 চেক পয়েন্ট দিয়ে ওর চেক হবে, তারপর কিন্তু সে এস দশায় প্রবেশ করতে পারবে। পরবর্তী আমরা দেখব কোন ফেজে কোষ মাইটোসিস শুরু করার জন্য শেষ প্রস্তুতি নেয়? এটা কিন্তু G2 এর।
কোষ চক্রের কোন ফেজে ডিএনএ প্রতিলিপি হয় না? সেটা কিন্তু G1-এ হয় না, এটা কিন্তু আগেও রিপিট করা হচ্ছে। কারণ মানে কিছু কোশ্চেন রিপিট হয়ে যায় কেন বলো তো? মনে করো ইউপি টেটের মধ্যে এই কোশ্চেনটা চলে এসেছিলো, আবার মনে করো ত্রিপুরা টেটের মধ্যে এই কোশ্চেনটা চলে এসেছে, এইরকম হয়ে থাকে আর কি। তো আজকে আমরা ডিসকাস করলাম সেল সাইকেল নিয়ে, পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব সেল ডিভিশন নিয়ে। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে থাকবে। আমরা কিন্তু এসএলএসটির বায়োলজি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং এই নোটগুলি এবং এই পিডিএফগুলি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক আমরা দিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্স থেকে তোমরা অ্যাড হয়ে যাবে এবং সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে। তোমরা জানো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু বেশি মানুষকে অ্যাড করা সম্ভব করা যায় না, এটা কিন্তু টেলিগ্রামের মতো হয়ে থাকে না। তো তার জন্য তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, কারণ বেশি লোক হয়ে গেলে তখন কিন্তু তুমি আর জয়েন করতে পারবে না। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী অন্য ক্লাস নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে।